আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ রাতের সংবাদে। সাথে আছি আমি আন্নামা চৌধুরী আর আমি চৌধুরী নাদিরা। প্রথমেই শিরোনাম। সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান আহমদ হত্যা মামলার প্রধান আসামি এসআই আকবরের পক্ষে দাঁড়াচ্ছেন আইনজীবী, ওকালতনামা প্রত্যাহার। সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা ইয়াসমিন আর নেই, শনিবার বেলা 2টায় জানাজা। দেশে করোনা আক্রান্ত হয়ে আরো 20 জনের মৃত্যু, নতুন আক্রান্ত শনাক্ত সহস্রাধিক। সিলেট বিভাগে করোনায় মৃত্যু বাড়লেও কমছে হাসপাতালে রোগীর ভর্তি সংখ্যা, গেল 24 ঘন্টায় আক্রান্ত শনাক্তের দ্বিগুণ সুস্থ। সিলেটে নানা আয়োজনে পালিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। করোনা পরিস্থিতিতে আয়োজন সীমিত হলেও খ্রিস্টান মিশনের ঘরে ঘরে ছিল উৎসবের আমেজ। ভারতের আসামের বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভার কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বড়দিন পালিত। স্পেন আওয়ামী লীগ ও বাহরাইন যুবলীগের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান আহমেদ হত্যা মামলার প্রধান আসামি বহিষ্কৃত এসআই আকবর হোসেন ভূঁইয়ার আইনজীবী মোহাম্মদ মিসবাউর রহমানের ওকালতনামা প্রত্যাহার করেছেন। তিনি আর আকবরের পক্ষে মামলায় লড়বেন না বলে জানিয়েছেন। অ্যাডভোকেট মিসবাউর রহমান বৃহস্পতিবার ওকালতনামা সারেন্ডার করেন এবং এ সংক্রান্ত একটি আবেদন আদালতে দাখিল করেন। আকবরের আইনজীবী হিসেবে ওকালতনামা আদালতে জমা দেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ও তার পরিবার নিয়ে সাধারণ মানুষের নেতিবাচক মন্তব্যের কারণে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। অ্যাডভোকেট মোহাম্মদ মিসবাউর রহমান বলেন, আইনি পেশায় থেকে হত্যা অপহরণ সহ অনেক মামলা পরিচালনা করছি। আমার কাছে রায়হান হত্যা মামলাও তেমন একটি মামলা ছিল। অধিক অর্থপ্রাপ্তি নয়, বরং রায়হানের পক্ষে তার মামলা পরিচালনার জন্য যোগাযোগ করা হলে পেশাগত দায়িত্ববোধ থেকেই মামলাটি গ্রহণ করি। হেফাজতে মৃত্যু নিবারণ আইনের মামলাটি আমার কাছে একেবারেই নতুন ধরনের ও চ্যালেঞ্জের ছিল। তাই কোনো কিছু না ভেবে মামলাটি গ্রহণ করি এবং আকবরের পক্ষে আদালতে ওকালতনামাও দাখিল করি। তিনি বলেন, আইনি সেবা পাওয়ার প্রতিটি মানুষের মৌলিক অধিকার। কোনো অভিযুক্ত ব্যক্তিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে তাকে দণ্ডিত করা যায় না। তদুপরি এই মামলাটি সর্বোচ্চ দণ্ডাদেশের মামলা। এরূপ মামলায় আসামি আইনজীবী নিয়োগে অক্ষম হলে রাষ্ট্র তার পক্ষে আইনজীবী নিয়োগ দিতে বাধ্য। কোনো কারণে যদি আসামি পক্ষ আইনজীবী পেতে ব্যর্থ হয় তবে পুরো বিচার প্রক্রিয়ায় আটকে যাবে। এই দৃষ্টিকোণ থেকে আকবরের পক্ষে আইনজীবী নিযুক্ত হতে আমি সম্মত হই। কিন্তু অনেকেই আমার এবং আমার পরিবার এবং আমার শ্রদ্ধাভাজন সিনিয়রকে নিয়ে বিরূপ মন্তব্য করায় আকবরের পক্ষে আইনি লড়াই হতে বিরত হলাম। সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা ইয়াসমিন আর নেই। শুক্রবার বেলা 1টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার বেলা 2টায় তার গ্রামের বাড়ি ঘিলা চৌরাস্ত সৈয়দ শাহ আলীর মাজার সংলগ্ন মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। সেলিনা ইয়াসমিন দীর্ঘদিন ধরে কিডনি ও ডায়াবেটিক সহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। অবস্থার অবনতি হলে গত সপ্তাহে তাকে ঢাকায় নেওয়া হয়। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় সারা দেশে আরও 20 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 14 জন পুরুষ এবং 6 জন নারী। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 19 জনের মৃত্যু হয়েছে এবং বাড়িতে 1 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এই মহামারীতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7,398 জনে। শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গেল 24 ঘন্টায় দেশের 163টি ল্যাবে 13,510টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কয়েকটি মিলিয়ে পরীক্ষা করা হয় 13,695টি নমুনা। এতে করোনা আক্রান্ত শনাক্ত হন 1,163 জন। এই নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা 5,07,265 জন। এদিকে রাজধানী সহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগী সহ গেল 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,113 জন। এ পর্যন্ত মোট সুস্থ রয়েছেন 4,48,803 জন। চলতি বছরের 8 মার্চ দেশে প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত এবং 18 মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। 25 ডিসেম্বর পর্যন্ত মোট মৃতের সংখ্যা ছিল 7,398 জন। এদের মধ্যে পুরুষ 5,636 জন এবং নারী 1,762 জন। সিলেট বিভাগে গত 1 মাসে করোনা আক্রান্ত মৃতের সংখ্যা বাড়লেও কমছে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা।
এক মাস ধরে একদিনে বিভাগ জুড়ে হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা একদিনে অর্ধশতের উপরে ওঠেনি। সর্বশেষ গেল 24 ঘন্টায় সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাত্র 6 জন। তারা সবাই সিলেট জেলার বাসিন্দা। শুক্রবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে বিভিন্ন হাসপাতালে ভর্তি ছিলেন 42 জন করোনা আক্রান্ত রোগী। এর মধ্যে সিলেট জেলার 40 জন ও হবিগঞ্জে 2 জন। এদিকে সিলেট বিভাগে 24 ঘন্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন 12 জন। এর মধ্যে সিলেট জেলার 10 জন ও মৌলভীবাজার জেলায় 2 জন। শুক্রবার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন 15,390 জন। এর মধ্যে সিলেট জেলার 9,062 জন, সুনামগঞ্জে 2,506 জন, হবিগঞ্জে 1,949 জন ও মৌলভীবাজার জেলায় 1,873 জন। অপরদিকে সিলেটে গেল 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন 43 জন। এর মধ্যে সিলেট জেলার 39 জন ও সুনামগঞ্জের 4 জন। এই 43 জনকে নিয়ে শুক্রবার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন 14,341 জন। এর মধ্যে সিলেট জেলার 8,562 জন, সুনামগঞ্জে 2,455 জন, হবিগঞ্জের 1,593 জন ও মৌলভীবাজার জেলার 1,731 জন। গেল 24 ঘন্টায় সিলেটে কেউ মারা যাননি করোনা আক্রান্ত হয়ে। এ পর্যন্ত বিভাগে করোনায় মারা গেছেন 262 জন। এর মধ্যে সিলেট জেলার 198 জন, সুনামগঞ্জে 26 জন, হবিগঞ্জে 16 জন আর মৌলভীবাজারে 22 জন। সিলেটে নানা আয়োজনে পালিত হয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। করোনা পরিস্থিতিতে এবারের আয়োজন সীমিত হলেও কমতি ছিল না উৎসাহ উদ্দীপনার। সকালে নগরীর নয়া সড়কের শতবর্ষ ঐতিহ্যবাহী প্রেসবিটারিয়ান চার্চে সমবেত প্রার্থনার মাধ্যমে শুরু হয় বড়দিনের অনুষ্ঠান। বড়দিন উপলক্ষে চোখ ধাঁধানো আলোকসজ্জায় সাজানো হয় গির্জা। নয়া সড়ক মিশনের বাসাগুলো সাজানো হয় নানা সাজে। সকালের সমবেত প্রার্থনায় ছিল বিশ্ব শান্তি ও দেশের মঙ্গল কামনা। এরপর কাটা হয় বড়দিনের কেক। কেক কাটা অনুষ্ঠানে অংশ নেন প্রেসবিটারিয়ান ট্রাস্ট ও চার্চের নেতৃবৃন্দ। এছাড়া বিভিন্ন ধর্মের বিশিষ্টজনেরা কেক কাটায় অংশ নিয়ে বড়দিনের উৎসবকে সার্বজনীন করে তোলেন। বড়দিনের অনুষ্ঠানে অংশ নিয়ে জনপ্রতিনিধি ও রাজনীতিবিদরা একটি অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। ভারতের আসামের বরাক উপত্যকার সর্বধর্ম সমন্বয় সভার কেন্দ্রীয় কমিটির উদ্যোগে পালিত হলো যীশুখ্রিস্টের জন্মদিন শুভ বড়দিন। শুক্রবার সকাল 11টায় প্রেসবিটারিয়ান চার্চের প্রার্থনায় অংশ নেন সংস্থার খ্রিস্ট ধর্মের অনুসারীরা। দুপুর 12টায় চার্চের সামনে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন সংগঠনের সদস্যরা। বড়দিনের শুভেচ্ছা বিনিময়ের উদ্দেশ্যে ব্যাখ্যা করেন সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ.এম. আমির হোসেন। প্রাসঙ্গিক মতামত ব্যক্ত করেন প্রাক্তন অধ্যাপিকা মন্দিরা নন্দী, ভবানী শঙ্কর ভট্টাচার্য, চার্চের এল্ডার নিমাই দে, জাদুশ্রী হিরণময় সূত্রধর, চার্চের পাস্টর। লিখিত বক্তব্য পেশ করেন হাই মাদ্রাসার প্রবক্তা মুস্তাক হোসেন শুক্লাচন্দ্র, কৃষ্ণারানী চন্দ। এ সময় উপস্থিত ছিলেন চার্চ পরিচালনা কমিটির সম্পাদক এস পাত্র, বন্দনা ভট্টাচার্য, রাহুল বর্মন, নিত্যগোপাল বিশ্বাস, মোহাম্মদ আব্দুল মুমিত, সুমা চন্দ, স্বর্ণপদক প্রাপ্ত বৈশালী ভট্টাচার্য, সাংবাদিক জয়দীপ দেব, সুজন দেবরায়, মমতা হরিজন, জাসমিন সিং। বেলা 2:30টায় লক্ষ্মীবাজার রোডের চার্চে গিয়ে শুভেচ্ছা বিনিময় করার পাশাপাশি চার্চ কর্তৃপক্ষ আয়োজিত প্রীতিভোজে অংশ নেন সংস্থার প্রতিনিধিরা। সেখানে বড়দিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করে শান্তি, সম্প্রীতি, ঐক্য, সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও মানবতার আহ্বান জানান সংস্থার সাধারণ সম্পাদক এইচ.এম. আমির হোসেন। স্পেন আওয়ামী লীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ও উৎসব মুখর পরিবেশে মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার স্পেনের রাজধানী মাদ্রিদের একটি রেস্টুরেন্টে আওয়ামী লীগের প্রবীণ ও তরুণ নেতাকর্মীদের অংশগ্রহণে প্রাণবন্তভাবে বিজয় দিবস পালিত হয়। করোনা পরিস্থিতিতে সীমিত পরিসরে আয়োজিত অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। মুক্তিযুদ্ধ ও 15ই আগস্টের সকল শহীদ এবং জাতীয় 4 নেতার স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। স্পেন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ দুলাল সাফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সাবেক প্রধান উপদেষ্টা এ.কে.এম. জহিরুল ইসলাম, স্পেন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এইচ.এম. দবির তালুকদার ও জসিমউদ্দিন ব্যাপারীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের ডালি,
আইয়ুব আলী সোহাগ, ফৈজুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক রফিক খান, জালাল আহমেদ, স্পেন যুবলীগের আহ্বায়ক ওয়াহিদুজ্জামান ওহিদ, সদস্য সচিব সাইফুল ইসলাম সোহাগ। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে বঙ্গবন্ধু সৈনিকরা ঐক্যবদ্ধ, যে কোনো জাতীয় ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা পালনে সংকল্পবদ্ধ। সভা শেষে মহান মুক্তিযুদ্ধ ও 15 আগস্টের সকল শহীদের আত্মার শান্তি ও দেশের কল্যাণ কামনা করে মুনাজাত করা হয়। বন্ধুগণ, আপনারা সবাই জানেন যে তুলে পরাজিত অপশক্তি সেই রাজাকার আবদরা এখনো শকুনের তীক্ষ্ণ নখের হিংস্র থাবায় বারবার আমার জাতীয় পতাকা হাতে ধরছে। বন্ধুগণ, আমাদের সজাগ থাকতে হবে। 50 বছর পেরিয়ে গেল, এখন পর্যন্ত তারা সেই 71 সালে যে ষড়যন্ত্র করেছিল, যে স্বাধীনতার বিরোধিতা করে আসছিল, ঠিক আজ পর্যন্ত তারা ঐক্যত আছে এবং আজ পর্যন্ত তারা বিরোধিতা করতেছে। মহান বিজয় দিবস উপলক্ষে বাহরাইন যুবলীগের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত 8টায় দেশটির রাজধানী মানামায় বাংলাদেশ সমাজের কার্যালয়ে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শাহ মোহাম্মদ আব্দুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বকুর সূত্রধর ও যুগ্ম সম্পাদক এমরান সরকারের যৌথ পরিচালনায় আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ বাহরাইন শাখার সভাপতি মঞ্জুর আহমদ। প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ বাহরাইন শাখার সাধারণ সম্পাদক MA হাশেম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অবিনাশ পাল, রুবেল মাহমুদ, হাশেম জমাদ্দার, মুশারফ হোসেন, রাজীব আহমেদ, শরীফুল ইসলাম, নজির আহমেদ, জসিম শিকদার, জালাল মুন্সি, মাসুদ ভুইয়া, মোহাম্মদ শরীফ, শাহিন শিকদার, শাহপরান মজুমদার, পলক নাথ, বিষ্ণুপদ দেব। সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের প্রয়াত সদস্য ও মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতক্ষণ দেখছিলেন বাংলা ভিউ রাতের সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ।